মৃত্যুর আগে একটা অদ্ভুত গন্ধ আসে। সবাই সেটা টের পায় না, কিন্তু যেদিন তুমি পাবে সেদিন বুঝবে এই ঘরে আর তুমি একা নও। এই গল্পটা গন্ধ নিয়ে নয়, এই গল্পটা মৃত্যুকে আগে থেকে টের পাওয়ার গল্প। নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন অমর মিত্রর এখন মৃত্যুর ঘ্রাণ। আজ ৬ষ্ঠ পর্ব শুরু করি। ১১। দু হাতে পর্দা সরিয়ে সুদামা বাইরে তাকায়। বাইরে মেঘ এসে গেল। কখন? যখন তারা কথা বলছিল এ ঘরে ও ঘরে, কদম্বের কাছে খবর নেওয়ার কথা বলছিল সুহাস, তখন? না তো, সুহাস তো কদম্বের কথা বলেনি। বলেছে তো শুধু খোঁজ নেবে। না, কি বলেছিল তারই মনে নেই। কি যে ছাই বলেছে ভুলেই গেছে সে। ভুলে যাওয়াই তো ঠিক। কৃষ্ণেন্দুর অফিসের একটা বাচ্চা ছেলে। হ্যাঁ, বাচ্চাই তো, বড়জোর ৩১-৩২ হবে বোধহয়। তার নিজের তো ৩৮, না ৩৯। যা বলছিলাম, একটা বাচ্চা ছেলে টেলিফোনে কি না কি বলল, তা নিয়ে ভাবছে সে। নীলের চেয়ে আর কত বড় হবে? ১৭-১৮। হেসে ফেলেছে সুদামা। কম কি ১৭-১৮? সুহাস বোস আচমকা ফোনটা করল কেন? কি চমৎকার একটা ছুতো খুঁজে নিল। টেলিফোনে এই সুবিধাটা আছে। আপনি কি ফোন করছিলেন ম্যাডাম? করছিলাম তো কৃষ্ণেন্দুকে। কৃষ্ণেন্দুর সঙ্গে কথা আছে। সে যদি ফোন নাও করত, সুহাস এই সূত্রতেই ফোন করতে পারত। আপনি কি ফোন করছিলেন? কৃষ্ণেন্দুর ঘরে তো মুহুর্মুহু ফোন যায়। সে থাকলে সে ধরে, নতুবা অন্য কেউ ছুটে আসে। জরুরি ফোন থাকে অনেক। যখন ঘরে বা আশেপাশে কেউ থাকেন না, ফোন বেজে বেজে থেমে যায়। জরুরি ফোনও বেজে বেজে থেমে যেতে পারে। তেমন হলে আন্দাজ করে কাউকে রিং ব্যাক করা যেতে পারে। সেক্রেটারি, ডিরেক্টর, মিনিস্টারের ফোনও তো থাকতে পারে। কিন্তু সুহাস কিনা আন্দাজ করলো ফোনটা করেছিল ম্যাডাম চ্যাটার্জি। হাসি পেয়ে যায় সুদামার। কোন আকাশ সুহাসকে ওই খবর দিল? আসলে সুহাস ফোন করতই, শুধু প্রথম কথাটা খেটে গেল আচমকা। যদি সুদামা বলতো সে কোনো ফোন করেনি, তাহলে কি বলার ছিল সুহাসের? সে কি ফোন রেখে দিত, নাকি কথা খুঁজে আলাপি করে যেত যেমন করল? সুহাস তার ম্যাডামের সঙ্গে সহজ হয়ে কৃষ্ণেন্দুর অতি ঘনিষ্ঠ হয়ে উঠতে চাইছে। কিন্তু সত্যিই কি তাই? ছেলেটার কণ্ঠস্বরে কেমন একটা ভাব আছে না, দুরাগত ধ্বনির মতো। বিপ বিপ বিপ। তার সঙ্গে কথা বলতে গেলে ওর গলা জড়িয়ে যায়। আজ গিয়েছিল খুব, তার সঙ্গে বারবার কথা বলতে চায়। অর্থহীন তুচ্ছ কথাকেও মূল্যবান, অর্থপূর্ণ মনে করে। সুদামা জানালা থেকে আচমকা সরে আসে। এসব কি ভাবছে সে? কেন ভাবছে? ভাববে কেন? কৃষ্ণেন্দুর অফিসের একটা ছেলে ফোন করেছিল, করতেই পারে, শুধুই তো ফোন। সে তার ঘরে আসেনি, হাত ধরেনি। দু কান গরম হয়ে ওঠে সুদামার। আবার কি ভাবছে সে? হাত ধরবে কেন? ও তো সুহাস বোস, কৃষ্ণেন্দুর অধীনে চাকরি করে। বীরভূমের সুহাস, খুব আলাপি, খুব উচ্চাসী, বসের স্ত্রীকে খুশি করছে, আর কিছু না। এরপর যেদিন ফোন করবে, সুদামা আচমকা ফোন রেখে দিয়ে শুয়ে পড়বে, ফোন রেখে দিয়ে ঘুমিয়ে পড়বে। আশ্চর্য, কেন ঘুমিয়ে পড়বে সে? ঘুমানোর কি আছে? ঘুমাবে বলেই ঘুমোতে পারবে? বরং বলে দেবে পরে কথা বলবে, সে খুব ব্যস্ত আছে। কিন্তু কিসে ব্যস্ত সে? তার কোনো ব্যস্ততাই যে নেই। তখন সে জিজ্ঞেস করবে কখন ফোন করবে। তার চেয়ে যা বলার বলুক। ওর কথাগুলো তো সুন্দর, শুনতে ভালো লাগছিল তার। আশ্চর্য, ভালো লাগারই বা কি আছে? সে কি পুরুষ মানুষের সঙ্গে কথা বলেনি? কতজন ফোন করে, কৃষ্ণেন্দুর অফিসের কতজন তার সঙ্গে কথা বলে। অনিল বরণ তো কথা বলে, আরও কে কে যেন, কারা কারা।
কৃষ্ণেন্দুর পরিচিত কারা কারা? তার পরিচিত কে কে? সুদামার নাম মনে করতে চেষ্টা করে। কেউ না, কারোর নামই তো মনে পড়ছে না। তাহলে কি সুহাসই করে? সব ফোন সুহাসের? কলকাতা থেকে, কলকাতার বাইরে থেকে সব সুহাসের কণ্ঠস্বর। মাথা ঝাঁকায় সুদামা, খোঁপা ভেঙে দেয় হাত ঘুরিয়ে, চুল ছড়িয়ে দেয় পিঠময়। চুল তার মুখমণ্ডলে উড়ে আসে, চোখের উপরে উড়ে আসে। চুল সরাতে সরাতে সে জানালার কাছে আবার সরে যায়। যদি নীল বাড়ি থাকতো, ফোনটা সেই ধরত। নীলই সব ফোন ধরত। তাকে তুচ্ছ কথায় সময় নষ্ট করতে হতো না সুহাস বোসের সঙ্গে। নীলের কথা নিয়ে মনের ভিতরে খেলতে চায় সুদামা। এখন ছেলেটা নেই, তাকেই ফোন ধরতে হবে। সুহাস তার সঙ্গেই কথা বলবে। নীল থাকলে বোধহয় নীলের সঙ্গে ভাব জমাতো। সত্যি কি তাই? তাহলে ওর গলা কেঁপে যাবে কেন? জড়িয়ে যাবে কেন? কি যে তার ভাবনা, অর্থ নেই কোনো। সুহাসের ফোন নিয়ে এত ভাবনার কি আছে? সুদামা সব জানালার পর্দা তুলতে তুলতে বলল, যা হোক, ফোনটা করেছিল বলে সময় তো কাটলো। 1 ঘন্টা 2 ঘন্টা কেটে গেছে যেন। তার যে নিজস্ব সময় ধারণা আছে, সময় সম্পর্কে কল্পনা আছে, তা ঘড়ির সঙ্গে চলে না। ঘড়িতে তো সময় বাঁধা। সুদামার মনে হয় ঘড়ি নামিয়ে রাখে। ঘড়ি নামালেই সময় তার ব্যাপ্তি ফিরে পাবে। ওই যে সামান্য কয়েক মুহূর্তের কথা, ফালতু অপ্রয়োজনীয় কথা, যা সঙ্গে সঙ্গে ভুলে যাওয়ার মতো, তা যেন বহু সময় ধরে বয়ে যাচ্ছে এখন। ওই কথার সময়ও ছিল অনেক। না, ঘড়ির সঙ্গে কোনো সম্পর্ক নেই। কি আশ্চর্য! ঘড়ির সঙ্গে সম্পর্ক থাকবে না কেন? কতটুকু কথা বলেছে সে? 10 মিনিট বড় জোর, নাকি তার চেয়েও কম সময়? না না, আরো বেশি সময়। 8 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 24 ঘন্টা ধরে, দিন রাত্রি ধরে কথা তো এখনো চলছে, বয়ে যাচ্ছে কথার রেশ। সুদামা দেখে লবণ হ্রদের আকাশ ছায়াময়। রোদ নিভে কেমন একটা থমথমে ভাব। আশ্চর্য, আজই মেঘের প্রার্থনা করছিল সে কদম্বের কথা মনে করে। প্রার্থনা মঞ্জুর হলো। এই মেঘ জল দেয় না, কিন্তু ছায়া দেয়। তাও বা কি কম প্রয়োজনীয়। সুদামা ভাবে, সুহাসের ওখানে কি মেঘ এলো? ঘন পঞ্জীভূত মেঘ, আষাঢ়ের মেঘ, ডাক দেওয়া মেঘ, প্রিয় পুরুষ ডেকে ডেকে ফেরা মেঘ নারী। ঘোর গর্জনে আকাশ পৃথিবী মন্দ্রিত। মেঘ কি নারী না পুরুষ? কৃষ্ণেন্দু বলতো মেঘ নারী। কংসাবতীর তীরে মেঘ নারী মিলনের পিয়াসে ডেকেছিল পুরুষকে। সেই কবে যেন, কতকাল আগে, কত জন্ম আগে। কিন্তু নারী কি ডেকে ডেকে ফিরতে পারে? নারীর কণ্ঠস্বর কি অমন ঘন গম্ভীর? মেঘ তো পুরুষ। ওই যে পুরুষ এসে দাঁড়িয়েছে জানালার ওপারে। সরে আসে সুদামা জানালা থেকে। তার কি হয়েছে? বুকে এমন কাঁপছে কেন? নীল, নীল থাকলে ফোনটা সেই ধরত। ফোনের ধারে কাছে যেত না সুদামা। নীলের চিঠি লেখা হয়নি এখনো। নীলের কথা ভাবা হচ্ছে না এখন। নিঝুম দুপুরে সন্তানের কথা মনে করে বিষণ্ণ হয়নি সে। তার চোখে মুখে বিষাদ ছায়া ফেলেনি। চিঠিটা এখনো কৃষ্ণেন্দুর কাছে, ফেরত দেয়নি সে। কৃষ্ণেন্দু ফেরত দেয়নি বটে, সেও কি চেয়েছে? কেন চেয়ে নেয়নি? চিঠি তো লিখতে হবে। এখন চিঠি লিখতে বসলে নিশ্চিন্ত, দুর্ভাবনায় মাথা খারাপ হবে না, এলোমেলো ভাবতে হবে না। কিন্তু চিঠি তো চাই, এখনই চাই। চিঠিটা পেলে সে বেঁচে যেত। কৃষ্ণেন্দুর ফিরতে তো রাত। তাহলে কি রাতে লিখবে? অনেক রাতে একা একা জেগে জেগে। কিন্তু কৃষ্ণেন্দু যদি ফেরত না আসে? অফিসের ড্রয়ারে রেখে দেয়নি তো? অফিসের ড্রয়ারে নানান কাগজের ভিড়ে পড়ে আছে নীলের চিঠি। তাহলে বরং ফোন করা যাক কৃষ্ণেন্দুকে। ফোন করে সে বলবে এখনই চিঠিটা নিয়ে চলে আসতে। সুদামা টেলিফোনের দিকে এগোয়। রিসিভারটা তোলে। এখনো ঘাম লেগে আছে যেন। ডায়াল করলেই তো ফোন পৌঁছে যাবে সুহাস বোসের কাছে। কৃষ্ণেন্দু অফিসে নেই। সুহাসকেই বরং বলে দেবে চিঠিটার কথা।
কিন্তু ওপারে বসে সুহাস তো তারই ফোন ধরবে। কেমন যেন শিথিল হয়ে যায় সুদামা, আস্তে আস্তে রেখে দেয় রিসিভার, চুপচাপ দাঁড়িয়ে থাকে। এখন সে কি করবে? সুহাসের ভয়ে ফোন করল না তার স্বামীকে। আচ্ছা, সুহাসে তার কিসের ভয়? সে এত কুটিয়ে যাচ্ছে কেন? সুহাসকে ডেকে সেও তো মেঘের খবর দিতে পারে, মেঘের খবর নিতে পারে। নিলে কি? ওই সুন্দর যুবক তাকে মুগ্ধ করেছে, করতেই পারে। এক পুরুষের ভেতরে সব পুরুষের গুণ কি সমাবিষ্ট হয়? সে তো অনায়াসে জিজ্ঞেস করতে পারে, সুহাস, তোমার ওখানে কি মেঘ এসেছে? না না, সুহাস কেন, কৃষ্ণেন্দু। কৃষ্ণেন্দু, তুমি কি মেঘ দেখছো ওখানে? বাইপাস তো সল্টলেকের গা থেকে শুরু হয়ে দক্ষিণে চলে গেছে, উড়ে গেছে দক্ষিণে। কত দূরই বা যেতে পেরেছে? মেঘ নিশ্চয়ই এসেছে ওইদিকে। কিন্তু ফোনটা সে করে কি করে? কৃষ্ণেন্দু তো নেই। কৃষ্ণেন্দু, কৃষ্ণেন্দু, তোমাকে ডাকতে গিয়ে সুহাসকে ডাকতে যাচ্ছি কেন? কৃষ্ণেন্দু, তোমার বদলে সুহাস আমার ঘুম ভাঙাচ্ছে কেন? নীলের চিঠিও কি তুমি সুহাসের হাতে দিয়েছ? সুদামা মেঝেই বসে পড়ে। ফোন বেজে উঠল। ফোন বাজছে। কার ফোন হতে পারে? সুহাস বোস কি মেঘের খবর দিচ্ছে? তার কথা আকাশ শুনতে পেয়েছে? নাকি সুহাস বোস বলবে গঙ্গার গা দিয়ে ভাসা মেঘ সে পাঠিয়ে দিয়েছে লবণ হ্রদের দিকে, দেখা হয়েছে তো? অথবা কৃষ্ণেন্দুর ফোন, এসে শুনেছে ফোন করেছিল সুদামা, তাই হয়তো। সুদামার মনে হলো কৃষ্ণেন্দুই। সুহাস হয়তো হাসতে হাসতে বলেছে, স্যার, ম্যাডাম খুব মেঘ ভালোবাসেন। স্যার, ম্যাডাম বলছিলেন মেঘ কবে আসবে, কবে বৃষ্টি নামছে। হা হা হা, ম্যাডাম কি চমৎকার কথা বলেন স্যার। উনি কি কবিতা লেখেন? পোয়েট? শুনে কৃষ্ণেন্দু হাসতে হাসতে ফাইলে চোখ নামায়। সুদামা ফোন ধরল। কে? কৃষ্ণেন্দু? নীলের চিঠি তুমি কার হাতে দিলে? কোথায় ছিলে জানো? আজ সেই যে বর্ষার মেঘ, কংসাবতী তীরে বর্ষা, কদম্ব পুষ্প। ওপারে নারী কণ্ঠ হা হা করে হাসছে। কদম্ব পুষ্প? পারিসও বটে, বয়স তো হলো রে আমাদের। হ্যাঁ রে সুদামা, তুই কি স্বপ্ন দেখছিলি? চম্পা, তার বাপের বাড়ির পাড়ার বন্ধু, অফিস থেকেই করছে। মাঝে মধ্যে এমন করে, একেবারে অনিন্দিতার স্বভাব। অনিন্দিতার টিভি দেখতে দেখতে তার পথের পাঁচালি হোক আর বাজিকর হোক, কথা বলবেই। চম্পা অফিসের ফোনকে যথেচ্ছ ব্যবহার করে ফোনে গল্প করে। ফাইল খোলা। চম্পা বলছে, তুই এখনো খুকি হয়েই আছিস সুদামা। কদম ফুল নিয়ে স্বপ্ন দেখিস, ভালোবাসাবাসি করিস। 15 বছরের পুরনো বর আর কত প্রেম দেবে রে। হ্যাঁ রে, আছিস কেমন? উফ, কি গরম। আমাদের এসি আছে বলে রক্ষা, এসির জন্যই তো অফিসে আসি। আমি আবার একদম গরম সহ্য করতে পারি না। 12 দিন 7 গেছে। সুহাস ভাবছিল তার ঘর থেকে আবার একটা রিং করবে কিনা সুদামা চ্যাটার্জিকে। সেদিনের আলাপের বিবরণ দিয়েছে সুহাস তার সাহেব স্যারকে। স্যার, ম্যাডাম কি সুন্দর কথা বলেন। কৃষ্ণেন্দু তাকিয়েছিল তার দিকে জিজ্ঞাসু চোখে। শুনেছে কথাগুলো, শুনে হাসতে হাসতে বলেছে, তোমার তাহলে একটা কাজ বাড়ল। তুমি বরং প্রজেক্টের কাজ থেকে ছুটি নিয়ে খোঁজ নাও কবে নাগাদ মেঘ আসতে পারে। সুহাস সিগারেট এগিয়ে দিয়েছে কৃষ্ণেন্দুর দিকে, বলল, ও আমি বরং ফোনেই খোঁজ নিতে পারবো স্যার। কৃষ্ণমূর্তি কি ফোন করেছিলেন? কেন? কৃষ্ণেন্দুর 2 ভ্রুতে ভাঁজ। ওদের ডিরেক্টর মিস্টার মেটা আসবেন শুনেছিলাম, রাজারামপুর যাবেন প্রজেক্ট সাইট দেখতে। কৃষ্ণেন্দু হাসে, তোমার বেশ মনে থাকে। না, ফোন করেননি, তুমি তো জানতে পারবে। হ্যাঁ, ওরা 10 লাখ টাকা জমা দিয়েছে জানো। জানি স্যার, ট্রেজারি অফিসার রবিন বলছিল। স্যার, আর একটা কথা। কি? কৃষ্ণেন্দুর কপালে উদ্বেগের ছায়া হয়তো। কেউ কেউ বলছে আপনাকে ওরা অফার দিয়েছে, ইস্টার্ন ইন্ডিয়ায় অনেকগুলো প্রজেক্ট করছে। তোমার মাথা খারাপ? গভর্নমেন্ট সার্ভিস ছেড়ে ওসব শোনা যায়।
কিন্তু ওদের ওখানে স্কোপ তো অনেক বেশি। এই বয়সে হয় না, কৃষ্ণেন্দু বলেছে। না না, এই বয়সটাই তো কাজের সময়। আপনার এক্সপিরিয়েন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপেবিলিটি ওরা কাজে লাগাতে পারবে। বয়স কোনো ফ্যাক্টরি নয়। এই এজে সকলে তো দক্ষতার শীর্ষে উঠে যায়, অথচ সুস্থ কর্মঠ মানুষকে ঘরে বসিয়ে দেয় গভর্নমেন্ট। কৃষ্ণেন্দু প্রসঙ্গ ঘোরায়। তুমি মাঝে মধ্যে ফোন করো সুদামাকে। ও তো একা, ওর বন্ধুই না হয় হয়ে যাও। ওর একটা ভাই আছে, ব্যাঙ্গালোরে থাকে, তোমারই বয়সী হবে হয়তো। শি লাইকস ইউ। এইসব মেঘের গল্প আমি শুনেছি, খুব প্রশংসা করছিল তোমার। কথা এই রকম। এরপরে সুহাস আবার এলপিজি প্রজেক্টের দিকে কথা ঘোরায়। কৃষ্ণেন্দু হু হা উত্তর দেয়। সুহাস প্রজেক্ট বিষয়ে তার মতামত দেয়। কম্পেনসেশন খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া প্রয়োজন, ল্যান্ড নিয়ে কিছু জটিলতা আছে, ইত্যাদি ইত্যাদি। কৃষ্ণেন্দু বলে, ল্যান্ডের জটিলতা থাকবেই। যাকগে, মিস্টার মেটাকে ভালো করে সাইটটা দেখানো দরকার। ওরা বাইপাসের কাছে জমি চাইছেন, অসমে একটা এলপিজি প্ল্যান্ট করছেন, ওড়িশাতে সিমেন্ট ফ্যাক্টরি, বিহারে থার্মাল পাওয়ার। একটাই কোম্পানি কত ব্যবসায় নামছে। সুহাস বলল, প্রাইভেট সেক্টরের প্রসার যেভাবে হচ্ছে, এরপর গভর্নমেন্ট সার্ভিসে কেউ থাকবে না স্যার। মহারাষ্ট্রে এক সিনিয়র আইএএস চাকরি ছেড়ে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জয়েন করেছে, খবরটা দেখেছেন? কৃষ্ণেন্দু চুপচাপ। সুহাস তখন উঠে এসেছিল কৃষ্ণেন্দুর সামনে থেকে। সুহাস ভেবেছিল খবরটা দেয়। কি খবর না, তার স্যার হয়তো, কিন্তু তা বোধহয় কৃষ্ণেন্দুর অভিপ্রেত নয়। কোথাও অফার পাওয়া, অফার নেওয়া বা না নেওয়া, এসব কৃষ্ণেন্দু চ্যাটার্জির একান্ত ব্যক্তিগত ব্যাপার। আজ আবার ভাবছে সুদামাকে ফোন করে, না অন্য খবর দেবে। ভাবছিল ডেকে বলে, খোঁজ পেয়েছি ম্যাডাম। কিসের খোঁজ? মেঘের খোঁজ। আপনি কি সেই হাওয়া অফিসের খবর? আরে ওরা তো বিভ্রান্ত, এক একদিন এক এক রকম খোঁজ দিচ্ছে। কোনোদিন বলছে দুদিনের ভিতরে বৃষ্টি, পরের দিন বলছে মেঘের দেখা নেই, বৃষ্টির সম্ভাবনাই নেই। ওদের যন্ত্রপাতি সব বিগড়ে গেছে সুহাসবাবু। ঠিকই বলেছেন ম্যাডাম, ওরা বলছে শের দরে সব বেচে দেবে, একটা বোর্ড লাগিয়ে দেবে, ফর সেল। কি সেল করবে? যন্ত্রপাতি কে কিনবে? যন্ত্রপাতি নয় ম্যাডাম, অন্য কিছু, হয়তো মাথার আকাশটা। ওপারে হাসির শব্দ, সেই শব্দে কি যে মধুরতা। 38-39 মহিলা 20-22 তরুণী হয়ে গেছে। বলছে, আপনি সিভিল সার্ভেন্ট হয়ে সরকারি প্রতিষ্ঠানের নিন্দে করছেন? সরি ম্যাডাম, আপনি আমার বসকে জানাবেন না। বস আবার ভীষণ সরকারি। ধরুন কেউ যদি তাকে অফারও দেয়। না, শেষের কথাগুলো বলা যাবে না। কৃষ্ণেন্দু বিষয়ে কোনো কথাই বলবে না, ভালোই লাগবে না। বরং সুহাস বলবে, হাওয়া অফিসের ভার নেবেন মিস্টার অজিত আগরওয়াল। ভোপালে তার সিমেন্ট ফ্যাক্টরি আছে, ইউপিতে আছে সুগার ফ্যাক্টরি, মহারাষ্ট্রে কাপড় কল, আর আসামে বাঁশবাগান। বাঁশবাগান? খিলখিল করে হাসছে সুদামা। কি সুন্দর কথা বলো তুমি সুহাস। বাঁশবাগান কেন? এমনি, বাঁশ কেটে চালান দেন, কত বাঁশ প্রয়োজন ভারতবর্ষে, এ নিয়ে আর একটা ডিসকাশন হতে পারে। হ্যাঁ, আমাদের দেশের রোদ্দুরও কিছুটা কিনছেন অজিত আগরওয়ালজি। নরওয়ের এক কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগ, শীতের দেশে রোদ্দুর সাপ্লাই করবেন। ওফ, কি রোদ না হয়েছে ম্যাডাম। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মালদহে খরা, জল নেই। এত রোদ আর কোনো দেশে হয়? গ্রিনল্যান্ডে সাপ্লাই করা যদি যেত। কি চমৎকার বলছো, চেরাপুঞ্জির মেঘ গভী সাহারার বুকে। সুহাস, তুমি কি কবিতা লেখো? নো ম্যাডাম। আপনি এখন কি করছিলেন? কি আর, কিছুই না। তুমি? কিছুই না ম্যাডাম, কিছুই না। আমাদের এখানে কদিন খুব দৌড়ঝাঁপ চলে, আবার ঠান্ডা, ভাটা পড়ে কদিনের জন্য, অমাবস্যা, পূর্ণিমা, দিন রাত জোয়ার ভাটার মতো। আপনি এখন কি ঘুমিয়েছিলেন?
না না, তোমার ফোনের জন্য বসেছিলাম। ভাবতে ভাবতে রিসিভার তুলবে সুহাস, তো ঘরে ঢুকলো অনিল বরণ। শোনো সুহাস, মার্ডার ইজ অ্যান আর্ট, তুমি কি বিশ্বাস করো? টেলিফোন নামিয়ে সুহাস বলল, কেউ কি বিশ্বাস করে এ কথা? আমি করি। অনিল বরণের কণ্ঠস্বরে প্রত্যয়, মাথায় 10টা খুন বিজবিজ করছে। সুহাস চুপ করে থাকে। তার খুব ইচ্ছা করছিল সুদামার সঙ্গে কথা বলে। হ্যাঁ, ওই কথাগুলোই হবে। কৃষ্ণেন্দু চ্যাটার্জির স্ত্রী খুব খুশি হবে তার ফোন পেয়ে, রাগ করবে। কি ব্যাপার, আর তো ফোন করলেন না? ব্যস্ত ছিলাম ম্যাডাম। কিসে ব্যস্ত? আপনি একটা কাজ দিয়েছেন। কি কাজ? মেঘের খবর। ও তাই নাকি? ওপারে নারী কণ্ঠে উচ্ছ্বাস শোনা যায়। জানলেন কিছু? সুহাস বলে, জানি না আপনি ছাড়া আর কেউ এসব বিশ্বাস করে কিনা। অনিল বরণ চেয়ার জুড়ে বসে। বিদেশে এসব নিয়ে রীতিমতো গবেষণা হয়। আমি তো শুনিনি স্যার। ইন্টারেস্ট থাকলে তো শুনবে। এখন তো সিরিয়াস ব্যাপারে কারোর মাথা ঘামানোর দরকার নেই। সুহাস, তুমি কি জানো হোয়াট ইজ পয়জন? সুহাস হাসবে না খুব গম্ভীর হয়ে বাধ্য ছাত্রের মতো অনিল বরণের সামনে বসে থাকবে, তা ঠিক করতে পারছিল না। অনিল বরণ মাঝে মধ্যে এরকম বিচিত্র বিষয় নিয়ে কথা আরম্ভ করে, আর সব কথাই ধ্বংসাত্মক। একদিন সেই কথা নিয়ে অনিল বরণ 2 ঘন্টাই কাটিয়ে দিল 5টার পর। পুলিশ, রেপ অ্যান্ড মার্ডার, লকআপে পিটিয়ে মারা, মেজাজই খারাপ করে দেয় মানুষটা। সময় পেলেই যত সব হিংস্রতা নিয়ে কথা বলে। হাওড়ায় যে একটা মানুষকে কিছু লোক পিটিয়ে পুড়িয়ে দিল, অনিল বরণ বলে, 1-2 এসব ব্যাপার হলে অ্যান্টি সোশ্যালরা সতর্ক হবে। হিংস্রতা চরমে উঠে গেলেই মানুষ আবার তার নিজস্ব ভূমিতে ফিরবে, শান্ত হবে, নরম হবে। অনিল বরণ সাপোর্ট করে এসব। দেশকে একটা ভালো জায়গায় আনতে হলে ড্রাস্টিক স্টেপস নেওয়া প্রয়োজন। কিছু বুদ্ধিমান শিক্ষিত মানুষের হাতে ক্ষমতা যাওয়া দরকার। শুনতে শুনতে রাগ হয় সুহাসের। সে তর্ক জোড়ে। সুহাস ইদানিং ভয় করে অনিল বরণকে। এখন সে যেভাবে বসেছে তাতে ঘণ্টা 1.5-এর আগে উঠবে না। সন্ধ্যের পর চ্যাটার্জি সাহেবই তো ফিরে যাবেন ঘরে। তার তো ইচ্ছে করছিল ফোন করে, সুদামা তুমি কি করছিলে? সুহাস দাঁতে ঠোঁট কাটে। আপনি কি অমিতাভ ঘোষ পড়েছেন ম্যাডাম? বিক্রম শেঠ? কি ছবি দেখলেন ইদানিং? রসমন দেখেছেন পুরসভার? কি নাটক দেখতে ভালোবাসেন? অনিল বরণ বলে, তুমি আগাথা ক্রিস্টি পড়েছ? কোনান ডয়েল? হ্যাঁ স্যার। মার্ডার মিস্ট্রিগুলো অদ্ভুত না? খুনিরা খুব ইনভেন্টিভ হয়। আমার মনে হয় পয়জনিং একটা আর্ট। তুমি কি বলো? জানি না স্যার, গায়ে দেখেছি স্বামীর সঙ্গে ঝগড়া করে চাষি বউরা ক্ষেতের পোকামাকড় মারার বিষ তেল এন্ড্রিন খেয়ে মরো। কি কষ্ট! একটা কেস আমি শিউড়ি হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। আপনি হঠাৎ যে এ নিয়ে ভাবছেন? অনিল বরণ বলে, একটা রহস্য উপন্যাস আরম্ভ করব। খুনটা কি দিয়ে হবে? বিষ? নিঃশব্দে মৃত্যু অথবা গুলি বন্দুক, গলায় ফাঁস দিয়ে? কত রকমভাবে মার্ডার করা যায় জানো তুমি? অনিল বরণের মাথায় চাঁদের পরে চাঁদ লেগেছে। নো স্যার, 195 রকমের উপায় আছে। যাকে খুন করা হবে তার উপরেই নির্ভর করবে কিভাবে তাকে খুন করা হবে। ধরো কোনো বাচ্চা সবে জন্মালো, জাস্ট বেরিয়েছে, তাকে যদি সরাতে চাও, সেরেপ লবণ, কমন সল্ট, সোডিয়াম ক্লোরাইড। আমি তুমি লবণ ছাড়া কিছুই খেতে পারবো না, অথচ ওই লবণই হলো আর একজনের কাছে বিষ তুল্য। সুহাস অবাক হয়ে অনিল বরণের মুখের দিকে তাকিয়ে আছে। কিরকম নির্বিকার হয়ে সদ্য জন্মানো শিশু খুনের কথা বলে গেল। ভেবেছে নিশ্চয়ই। অনিল বরণ বলছে, আনওয়ান্টেড বেবিকে এভাবেই তো শেষ করে দেওয়া হতো। বিষ আমাদের চারপাশে আছে, শুধু কেশ বুঝে প্রয়োগ করতে হবে। হিটলারের জার্মানিতে অসুস্থ মানুষ, দুর্বল মানুষ, অসুস্থ বাচ্চাদের মেরে ফেলা হতো, তা জানো?
মার্সি কিলিং শব্দটা শুনেছ? বিষ ইঞ্জেকশন দিয়ে বাচ্চাদের ঘুম পাড়িয়ে দেওয়া হতো চিরকালের মতো। আরে বাচ্চাদের ফ্যামিলির লোকই রাষ্ট্রের কাছে মার্সি কিলিংয়ের আবেদন জানাতো। নাৎসি জার্মানির মানুষকে বিশ্বাস করানো হয়েছিল অসুস্থ দুর্বল মানুষ সমাজের বোঝা। সুহাস বলল, ভয় লাগে শুনতে, এসব আমার ভাবতে ভালো লাগে না। অনিলবরণ হাসে, ভাবতে ভাবতে আমার তো ঘুমই আসে না। খুন করা খুব সহজ ব্যাপার, তোমার শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিলেই হলো। তোমাকে যদি আচমকা ধাক্কা দিয়ে ফেলে দিই 10th ফ্লোর থেকে, মরে যাবে। তোমাকে ধরো মেট্রো রেল স্টেশনে ছোট্ট একটা ধাক্কা, নিচে পড়ে গেলে হাই ভোল্টেজ লাইন, সঙ্গে সঙ্গে শেষ। ওডেসা ফাইলে এরকম একটা দৃশ্য ছিল না? মনে নেই স্যার। অনিলবরণ হাসে, তোমার ইন্টারেস্ট নেই তাই মনে নেই। ছুরি বন্দুক তো এখন হয়েছে, আগে তো এসব ছিল না। মার্ডার হতোই, তখন ছিল পয়জন। আসলে কি জানো, ছুরি বন্দুক আমার খুব খারাপ লাগে। মৃত্যু ঘটানো উচিত রক্তপাতহীনভাবে। ঘুমের ঘোরে নিঃশব্দে মারা যাক মানুষ, হাসতে হাসতে মারা যাক। হার্টের রোগীকে আচমকা ভয় দেখিয়ে মারা যায়, হাই প্রেশারের পেশেন্টের টেনশন বাড়িয়ে বাড়িয়ে মেরে ফেলা যায়। এ হলো মার্ডারের সবচেয়ে সূক্ষ্ম টেকনিক। ধরতেও পারবে না মার্ডার না অ্যাক্সিডেন্ট। নাৎসিরা এসব নিয়ে গবেষণা করত। তাদের মতো ক্রিয়েটিভ খুনি পৃথিবীতে আর জন্মায়নি। না জন্মানোই তো ভালো, সুহাস বলে। অনিলবরণ শোনে না সুহাসের কথা, বিড়বিড় করে। কত রকম যে খুনের পদ্ধতি ছিল, তাদের গ্যাস চেম্বারে ঢুকিয়ে কত মানুষ একসঙ্গে মেরেছে। মেয়েদের পাঠালো স্নানঘরে, বাথ হাউসে, চুল কেটে জামা কাপড় খুলে হাতে সাবান তোয়ালে নিয়ে তারা ঢুকে যাচ্ছে মৃত্যু গহ্বরে। ওফ, ভাবতে পারো মানুষ খুনের কি বিচিত্র উপায় উদ্ভাবন করেছিল হিটলারের পুলিশ সেনাবাহিনী। নিশ্চিন্তে মৃত্যুর দিকে হাঁটছে নগ্ন নারীরা। সুহাস বলল, আমার সত্যিই এসব শুনতে ভালো লাগে না স্যার। অনিলবরণ হাসে, তুমি একটা ফোন করতে যাচ্ছিলে, আমি ঢুকে পড়ায় ফোনটা রেখে দিলে। জরুরি ছিল? ফোনটা করে নাও। আসলে আমি কিভাবে খুনটা করব তা ঠিক করতে পারছি না। এ তো স্রেফ ডিসকাশন, জাস্ট ডিসকাশন, তার বেশি কিছু নয়। আমি ঘুরে আসছি, তুমি ফোনটা সেরে নাও। বেয়ারা ডেকে চা বলে দাও দেখি। আজ এই পর্যন্ত। সঙ্গে থাকবেন, ধন্যবাদ।